নমস্কার বন্ধুরা, আমি আমার স্টক মার্কেট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে ইউএসএ যদি আমাদের উপরে 500% ট্যারিফ লাগায়, তাহলে এটার এফেক্ট আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে কি হবে এবং আমাদের স্টক মার্কেটে কি হবে। এটা আলোচনা করার আগে আমি এটা আলোচনা করি আপনাদের সাথে যে 50% যে ট্যারিফ আমাদের উপর ইম্পোজ করে আছি ইউএসএ, অনেক কয়েক মাসই হয়ে গেল এখন। এত মাস ধরে যে 50% আমাদের উপর ট্যারিফ ইম্পোজ করে বসে আছে, তার আমাদের উপরে, ইন্ডিয়ান জিডিপির উপরে এবং এক্সপোর্ট সেক্টরের উপর কি এফেক্ট পড়ছে এবং সেটাও আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই যে এক্সপোর্ট সেক্টর আমাদের, মানে টোটাল এক্সপোর্ট সেক্টর দেখতে কিরকম ইন্ডিয়ার। প্রথমত বলি, আমাদের এক্সপোর্ট সেক্টর ইন্ডিয়ার হচ্ছে 25%, 100%র মধ্যে 25%। 25% একটু কম, কারণ আমাদের জিডিপি হচ্ছে, আমাদের টোটাল জিডিপি হচ্ছে এখন 4 ট্রিলিয়ন। আর আমাদের এক্সপোর্ট হচ্ছে এখন যেটা গত বছর রিপোর্ট হয়েছিল 24-25-এর ফিনান্সিয়াল ইয়ারে, সেটা হচ্ছে $834 বিলিয়ন, যেটা হচ্ছে $150 বিলিয়ন, 1 ট্রিলিয়ন থেকে কম। তো মোটামুটি ধরে নিয়ে $800 বিলিয়ন মতো আমাদের এক্সপোর্ট হয়। তার মানে 1/4 আমরা বলতে পারি, 1/4 থেকে একটু কম, কিন্তু 1/4 আমরা বলতে পারি। এবং আমাদের দেশে টোটাল যে যারা এমপ্লয়েড আর কি, টোটাল মানে আমাদের ওয়ার্ক ফোর্স, সেটা হচ্ছে 64 crore, 64 কোটি মানুষ আমাদের দেশে কাজ করে। সেটা যে কোনো কাজই হতে পারে, সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ থেকে শুরু করে যারা লেবার ক্লাস অবধি, যারা মানে দিন আনি দিন খাই ওই পর্যন্ত সবাই, যেটা একটা রাফ এস্টিমেট করা হচ্ছে 64 কোটি, যেটা মানে আরবিআই অথবা আমাদের বিভিন্ন সংস্থা যেইটা রিপোর্ট করে, এবং তার থেকে বেশি হতে পারে, কারণ সব ডেটা তো আর আমাদের গভর্নমেন্ট দফতরে থাকে না, কারণ অনেক ডেটা যেগুলো আহ, দফতরে থাকে না, যেগুলো হয়তো অস্থায়ী যারা কাজ করে তাদের ডেটাগুলো আমাদের দফতর মানে গভর্নমেন্ট অফিসিয়ালসদের কাছে থাকে না। তো সেটা 64 কোটি আমরা মেনে চলছি এখন আপাতত। এর মধ্যে 10% হচ্ছে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সেক্টর, ওখানে আমাদের মানুষজন কাজ করে। এর মধ্যে 10% মানে 6 কোটির মতো মানুষ ধরুন এক্সপোর্ট রিলেটেড জায়গায় কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 6 কোটি মানুষ হচ্ছে এক্সপোর্ট রিলেটেড যে ইন্ডাস্ট্রিতে কাজ করে। এবার টোটাল আমাদের ট্যাক্স পেয়ার আমাদের ভারতবর্ষে, তারা হচ্ছে 6 কোটি। টোটাল 9 কোটি মানুষ ট্যাক্স ফাইল করে, কিন্তু তার মধ্যে 6 কোটি মানুষই ট্যাক্স ট্যাক্স অ্যাকচুয়াল পে করে। তার মধ্যে আমরা ধরে নিতে পারি, যদি 10% যদি ওয়ার্ক ফোর্স হয় এক্সপোর্টের 64 crore, তাহলে আমাদের 6 কোটি তো আমরা মোটামুটি একটা ধরে নিচ্ছি। এক্সাক্ট ক্যালকুলেশন আমার কাছেও নেই, এবং এটা মানে এটা হয়তো কোনো সরকারি ওয়েবসাইটে পাওয়া যেতে পারে, আমি ঠিক জানি না। কিন্তু আমরা ধরে চলছি যে 10% লোক টোটাল ট্যাক্স পেয়ার। তাহলে 6 কোটির 10% হচ্ছে 60 লাখ, তাহলে 60 লাখের মতো আহ, আহ, যে মানুষ, মোটামুটি আমরা ধরে নিতে পারি যে এক্সপোর্ট ওরিয়েন্টেড জায়গায় কাজ করে এবং এরা ট্যাক্স পে করে। এবং প্রতি বছর আমাদের দেশে 1,20,00,000 নতুন ওয়ার্কফোর্স জয়েন করছে চাকরির জন্য। বুঝতে পেরেছো তো? মানে কলেজ থেকে বেরোনো বা যারা চাকরির জন্য এলিজিবল, আমাদের দেশে প্রতি বছর 1 কোটির ওপরে, 1,20,00,000 লোক আমাদের দেশে জনসংখ্যায়, মানে আমাদের মানে এমপ্লয়মেন্ট মার্কেটে অ্যাড হচ্ছে। তার মধ্যে আমরা আবার একটা 10% মেনে চলি, এক্সাক্ট ফিগার নয় এটা হয়তো, কিন্তু আমি 10% মেনে যদি চলি, তাহলে ধরে নিন আহ, আহ, 12 কোটির মতো মানুষ প্রতি বছর অ্যাড হচ্ছে এক্সপোর্টে। তার মানে কি, এক্সপোর্ট সেক্টর কিন্তু একটা বৃহৎ সেক্টর, যেখানে আমাদের মানে যেটা আমাদের দেশের অনেক মানুষকেই আহ, কাজ দিচ্ছে। ঠিক আছে? মেইনলি এক্সপোর্ট আর এফডিআই, এই দুটোই তো কাজ দেয় আমাদের দেশে। এক্সপোর্ট কাজ দেয় এবং এফডিআই কাজ দেয়। এফডিআই যে গভর্নমেন্ট এফডিআই আনে, কেন আনে? কারণ আমাদের দেশে কাজ দেওয়ার জন্য লোকদেরকে, যাতে আরো ওয়ার্ক ফোর্স যারা নতুন নতুন প্রতি বছর অ্যাড হচ্ছে, 1,20,00,000 যে অ্যাড হচ্ছে মানুষজন, তাদের যেন কাজ দিতে পারে। এক্সপোর্ট সেক্টর, এফডিআই অনেক বেশি কাজ দেয়, এক্সপোর্ট সেক্টর রিলেটিভলি কম কাজ দেয়, কিন্তু এক্সপোর্ট সেক্টরের জন্য অনেক মানুষ, অনেক পরিবার, 6 কোটি পরিবার চলে। এবার এবার এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট সেক্টর কিরকম দেখতে হয় সেটা বললাম। এবার তাহলে আমাদের যদি এই যে 50% ট্যারিফটা আমাদের লাগলো, এতে আমাদের ইম্প্যাক্ট কি হচ্ছে? সত্যিকারে বলতে গেলে আমাদের ইম্প্যাক্টটা একটু কমই হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ আমাদের ডলারের সাথে, ডলারের
এগেনস্টে আমাদের রুপি কিন্তু ডেপ্রিসিয়েট করছে। খুব একটা ইম্পর্টেন্ট জায়গা এটা। আপনি মানে আপনাদের আবার বলছি, পুরো ওয়ার্ল্ডের যত ইম্পর্টেন্ট কারেন্সি আছে, পাউন্ড হতে পারে, সুইস ফ্র্যাঙ্ক হতে পারে, ইউরো হতে পারে, ইউয়ান হতে পারে, তারপরে ধরে নিন ক্যানাডিয়ান ডলার হতে পারে, এই যে এইসব যে বড় বড় কারেন্সিগুলো, সেগুলো ইউএস এর এগেনস্টে বাড়ছে, মানে এদের ভ্যালুটা ইউএস ডলারের এগেনস্টে বেড়ে যাচ্ছে, কিন্তু এদের ইকোনমি আবার কমছে। মানে ওয়ার্ল্ডের সমস্ত দেশের ইকোনমি কমছে, কিন্তু ওদের টাকার ভ্যালু বাড়ছে, ওদের কারেন্সির ভ্যালু বাড়ছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে তো উল্টো, আমাদের ইকোনমি বাড়ছে, জিডিপি 8.2 রেটে বাড়ছে, কিন্তু আমাদের রুপি ডেপ্রিসিয়েট করছে। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব আমার মতে তো নয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মতে তো এটা সম্ভব না। হওয়া উচিত উল্টো ছিল, যে যেই দেশের ইকোনমি কমছে, সব দেশের ইকোনমি কমছে, কোনো দেশের ইকোনমি বাড়ছে না, ইন্ডিয়া বাদ দিয়ে কোনো দেশের ইকোনমি বাড়ছে না। তো সব যেই কোনো দেশের ইকোনমি যদি কমে, তাহলে ওদের অ্যাকচুয়ালি টাকাটা কিন্তু, ওদের যে কারেন্সি ওটা কিন্তু ডলার এগেন্সটে কমার কথা ছিল। আর ইন্ডিয়ার যেহেতু কারেন্সি জিডিপি বাড়ছে, এই জন্য ইন্ডিয়ার কারেন্সি কিন্তু বাড়ার কথা ছিল, কিন্তু হচ্ছে ঠিক উল্টো। তো হচ্ছে উল্টো, তার মানে হচ্ছে যে ডলার চাইছে অন্য কারেন্সির তুলনায় নিজেকে ফেলতে, যাতে ওর 38 ট্রিলিয়ন যে ডেটটা, মানে যে লোনটা নিয়ে রেখেছে, ওটা যাতে পে করতে পারে। তা ডলারের ভ্যালু যদি কমে যায়, তাহলে অটোমেটিক্যালি আপনার এই এই যে যে 38 ট্রিলিয়ন যে ডলার অটোমেটিক্যালি পে করে দিতে পারবে, কম টাকায় সস্তায় পে করে দিতে। একটু ভেবে দেখবেন এটা, আমি অন্য কয়েকটা ভিডিওতে বলেছি। যদি এটা বোঝাতে যাই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও। অনেকগুলো ভিডিওতে আমি এই কথাটা, এই জিনিসটা ডিসকাশন করেছি, কেন এই জিনিসটা হয়। আর উল্টে আমাদের, আর আমাদের হচ্ছে আমাদের এগেনস্টে ডলার বেড়ে যাচ্ছে, মানে ডলার চাইলেও আমাদের এগেনস্টে কমাতে পারছে না। আমার যেটা অ্যানালিসিস সেটা হচ্ছে, ডলার আমরা যত ইন্ডিয়ান রুপিসকে গাল দিই যে আমাদের 90 টাকা হয়ে গেল, হায় রে আমাদের 90 টাকা হয়ে যাচ্ছে, কি এটা কি হবে, কি হলো, কিন্তু আমার মনে হয় এটা পুরোপুরি আমাদের আরবিআই এই জায়গাটা খেলে দিচ্ছে। কারণ আমাদের যদি রুপি ডলারের এগেনস্টে না পড়ে, তাহলে আমরা কিন্তু এক্সপোর্টই করতে পারবো না। কারণ আমাদের একটা, ধরে নিই আমরা চাল বিক্রি করছি আমেরিকাতে, সেটার যদি মানে মেক্সিকো থেকে যদি যারা বিজনেসম্যান তারা যদি 50 টাকায় চাল বিক্রি করে, আর আমাদের যদি, যেহেতু ডলার এগেনস্টে আমাদের রুপি ভ্যালু বেড়ে যাচ্ছে, আমাদের চালের দাম 70 টাকা, তো আমাদের চাল কিনবে না মেক্সিকো থেকে চাল কিনবে? নিশ্চয়ই মেক্সিকো থেকে সস্তায় পাচ্ছে, ওরা চাল কিনবে 50 টাকা, মেক্সিকো থেকে পাচ্ছে, আমাদের থেকে 70 টাকা পাচ্ছে, আমাদের থেকে চাল কিনবে না। তো আমরা যদি রুপির ভ্যালুটাকে কমিয়ে রাখি, তাহলে আমাদের যে চালের দামটাও তো, ট্যারিফ 50% লেগে গেছে, কিন্তু আমাদের যদি রুপিটাকে আমরা কমিয়ে ফেলি, তাহলে আমাদের কিন্তু চালের দাম সস্তা হয়ে গেল, মানে ওই 70 টাকা থেকে ওটা 50 টাকা গেলো, তাহলে আমরাও এক পার হয়ে গেলাম, কি আমরা একটু কমিয়েই দিলাম, মানে আমরা হয়তো একটু 45 টাকা হয়ে গেল, তাহলে আমাদের মালটা বেশি বিক্রি হয়ে যাবে, তাহলে ইউএসএ এক্সপোর্টটাও হবে। তো আমাদের জন্য যে রুপি, আমাদের রুপির ভার্সেস ডলার, রুপি ডলারের এগেনস্টে যে আমাদের কমছে, এটা কিন্তু আমাদের জন্য ভালো খবর। আর যদি আরবিআই যদি এটা কোনোভাবে করে থাকে, তাহলে খুব ভালো ব্যাপার, মানে আমি তো বলবো যে খুবই ভালো ব্যাপার, কিন্তু আমি তো জানি না, আমি জাস্ট নিজে একটা অ্যানালিসিস করে বলছি, আপনারাও একটু ভেবে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি ভাবেন এটা নিয়ে। এবং আরেকটা ব্যাপার, আমাদের ইনফ্লেশন এবার সবচেয়ে কম, 0.5%, যেখানে আমাদের ইনফ্লেশন 3-4% তো এমনি অর্ডিনারি ভাবে থাকে, সেখানে 0.5% ইনফ্লেশন। আপনারা দেখবেন, আপনারা যখন বাজার করতে যাচ্ছেন, মাছ মাংসের দাম বা আপনার ওই মানে সবজির দাম কিন্তু খুব একটা বাড়েনি এই বছর, সব একই দামে আছে, এবং কি দাম কমেছে আগে থেকে বলতে পারেন। আপনি দেখবেন মধ্যখানে সবজির দাম অনেক চড়া হয়ে গেছিল, এখন কিন্তু কমেছে, যদিও এখন শীতকাল বলবেন যে কমেছে, কিন্তু তাও রেটটা কিন্তু কমই আছে, ইনফ্লেশন কিন্তু আগের বছর থেকে খুব একটা বেশি বাড়েনি, 0.5% ইনফ্লেশনে আছে। তো এইসব জিনিসগুলো এখনো পর্যন্ত যে চলছে, এই 50% ট্যারিফকে আমরা কোনোভাবে ম্যানেজ করে যাচ্ছি রুপিটাকে ডেপ্রিসিয়েট করে। কিন্তু এবার যদি 500% ট্যারিফ আমেরিকা লাগায়, তাহলে কি হবে? এবার বলি তাহলে কি হবে। আমাদের আমেরিকার সাথে টোটাল এক্সপোর্ট হচ্ছে $86 বিলিয়ন, টোটাল আমাদের এক্সপোর্ট হচ্ছে $834 বিলিয়ন, আর আমেরিকার সাথে এক্সপোর্ট হচ্ছে 86 বিলিয়ন, মানে $86 বিলিয়ন, ঠিক আছে। আর মেক্সিকো আমাদের সাথে, মেক্সিকো এখন আমাদের সাথে ওই আমেরিকার তালে এসে মেক্সিকো ঝামেলা করছে। তো মেক্সিকো বলছে আমরাও ইন্ডিয়ার উপর অনেক অনেক বড় মানে ট্যারিফ লাগিয়ে দেবো।
তাহলে মেক্সিকোর সাথে আমাদের ট্রেড হয় হচ্ছে $5 বিলিয়ন। যদি মেক্সিকো আর ইউএস দুজনে মিলে যদি আমাদের উপর বড় মানে ট্যারিফ ইম্পোজ করতে 500% ট্যারিফ ইম্পোজ করা মানে হচ্ছে মানে ব্যান করে দেওয়া, অ্যাকচুয়ালি স্যাংশন লাগিয়ে দেওয়া ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়ার এক্সপোর্ট ব্যান করে দেওয়া। তো 86 প্লাস 5 বিলিয়ন মিলে হচ্ছে $91 বিলিয়ন, 90 ধরে নিই, $90 বিলিয়ন ইম্প্যাক্ট পড়বে। তো এই মানে এই ব্যবসাটাই আর হবে না। $90 বিলিয়ন মানে হচ্ছে টোটাল যে এক্সপোর্ট আমাদের হয় $800 বিলিয়ন, তার 10%। তার মানে 6 কোটি লোক যে এক্সপোর্টে কাজ করে তার 10%, মানে 60 লাখ লোকের চাকরি চলে যাবে। 60 লাখ লোকের কিন্তু ইমিডিয়েট এক্সপোর্ট সেক্টর থেকে চাকরি চলে যাবে যদি ইউএস এর সাথে যদি ট্রেড ডিল না হয়, মানে যদি ইউএস যদি ট্যারিফ লাগিয়ে দেয়। ট্যারিফটা লাগাতে চাইছে কেন? কারণ আমরা রাশিয়া থেকে অয়েল কিনছি। এবার এর ইম্প্যাক্টটা আমাদের স্টক মার্কেটে কি পড়বে, স্টক মার্কেট শেয়ারে কি পড়বে, নিফটিতে কি পড়বে, বা আমাদের ইন্ডেক্সে কি পড়বে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নিফটিতে 50টা শেয়ার আছে, 50টা স্টক আছে। 50টা স্টকের সবকটাই কিন্তু এক্সপোর্ট ওরিয়েন্টেড। এক্সপোর্ট যদি না করে তাহলে ওরা তো বড় কোম্পানি হতে পারবে না, বড় কোম্পানি নাহলে নিফটি ফিফটিতে এলো কি করে? তো সবাই এক্সপোর্ট করে। তো আমি যেটা মোটামুটি হিসাব করলাম, আমাদের টোটাল যে ইম্প্যাক্ট হবে সেটা হচ্ছে 2 থেকে 3% এর ইম্প্যাক্ট হবে। টোটাল ক্যালকুলেশন করে আমি যেটা বের করলাম, আমার মানে খাতায় ক্যালকুলেশন করে ওটা পুরোটা আর আমি এক্সপ্লেন করতে মানে একটু সময় লেগে যাবে। তো 2 থেকে 3% আমি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। তো সেটাকে আমি ম্যাক্সিমাম 5% ইম্প্যাক্ট ধরে নিতে পারি নিফটি শেয়ারগুলোতে। এটা আমার পার্সোনাল ভিউ, নো রেকমেন্ডেশনস, মানে এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। 5% এর যদি এক্সপোর্ট, যদি আমেরিকা 500% ট্যারিফ লাগায় তাহলে একটা 5% এর একটা ইম্প্যাক্ট হতে পারে আমাদের নিফটির টোটাল প্রাইসে। নিফটি যদি এখন ধরে নিন এখন কত, ওই এখন তো বাজারে একটু পড়ছে 25,800-800 চলছে, আপনি 26,000 ধরে নিন, তো 5% এর একটা ইম্প্যাক্ট হতে পারে। এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমার জাস্ট একটা পার্সোনাল ভিউ। আমি নিজের নিজের জন্য এই ক্যালকুলেশন করে বের করেছি, সেটাই আমি শেয়ার করছি, এবং এটা কোনো রেকমেন্ডেশন নয় কারোর জন্য। যদি এটা 500% ট্যারিফ লাগানো হয় তাহলে আমার মনে হয় এটা হতে পারে। আর যারা আর যেসব কোম্পানিদের এক্সপোর্ট অনেক বেশি, মানে এই নিফটি ফিফটির যে শেয়ারগুলো তাদের এক্সপোর্ট আমি ধরে নিচ্ছি এভারেজে সবার সেম, কারো 19-20 অথবা একটু 18-20 হতে পারে। কিন্তু যেসব কোম্পানি, আরো ছোট ছোট কোম্পানি যাদের এক্সপোর্ট রিলেটেড এক্সপোর্ট এক্সপোর্ট রিলেটেড সেলটা বেশি হয়, রেভিনিউতে এক্সপোর্টের মাত্রাটা বেশি, তাদের কিন্তু 20% অব্দি এফেক্ট হতে পারে প্রাইসে। এবং যারা পুরোপুরি এক্সপোর্ট রিলেটেড, যারা আমেরিকাতেই খালি এক্সপোর্ট করে, ওরা ধুলির সাথে মিশে যাবে। তো ওরা ওইসব কোম্পানি, ছোট ছোট কোম্পানি, ওগুলো আমাদের মানে স্টক মার্কেটে যদি মানে লিস্টেড থাকেও তাহলে ওদের মার্কেট ক্যাপ খুবই কম, আমাদের অত মাথা ব্যথা নেই ওগুলো নিয়ে। কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে নিফটিতে 5% এর ইম্প্যাক্ট পড়তে পারে। আর যেসব কোম্পানি ডিরেক্টলি এক্সপোর্ট রিলেটেড, বেশি থেকে বেশি এক্সপোর্ট হয়, অনেক সেক্টরই আছে আমাদের বেশি থেকে বেশি এক্সপোর্ট, আমি আর স্টকের নাম নিচ্ছি না, ওদের কিন্তু 20% এফেক্ট হতে পারে। আবার কিছু কিছু স্টকস আছে যাদের 80%ও আমেরিকাতে যায়, তো তাদের কিন্তু 80% এফেক্ট হতে পারে। ওইভাবে মানে ওই রেশিওতে আপনারা একটু দেখে নেবেন, আপনারা স্টক যখন দেখবেন তখন এই রেশিওতে আপনারা একটু দেখে নেবেন কোন স্টকের কত পার্সেন্ট এক্সপোর্ট হচ্ছে, তাহলে সেই পার্সেন্টের এক্সপোর্ট অনুসারেই কিন্তু স্টক প্রাইসও কিন্তু সেই রকম ভাবেই পড়বে, পড়ার কথা। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমি জাস্ট আমার পার্সোনাল ভিউ থেকে বলছি। তো এটা ছিল একটা ছোট মানে আলোচনা, 500% ইম্প্যাক্ট হলে কি হয়। কারণ আমাকে অনেকেই কোশ্চেন করছিল ফোন করে, আমার মানে জানাশোনা যারা ফোন করে বা আমাকে ডিরেক্ট দেখা হলে জিজ্ঞেস করছিল যে এই 500% ইম্প্যাক্ট কি হতে পারে। তো সবার এইজন্য আমি ভাবলাম যে মানে জনস্বার্থে আমি একটা ভিডিও বানিয়ে এটাকে সবাইকে একটু বুঝিয়ে দিই। কারণ অনেকেই হয়তো মনে প্রশ্ন থাকে, তার উত্তর হয়তো খুঁজে পান না আপনারা, এমন কোনো ভিডিওতে YouTube এ খুঁজে পাচ্ছেন না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকেই অ্যাড্রেস করার চেষ্টা করেছি এর ইম্প্যাক্টটা। এই হচ্ছে ব্যাপার। এবার মানে আপনি আ আ আমাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। কারণ সাবস্ক্রিপশন এর লাইক খুব কম। আ এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।